দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের অনুষ্ঠানের আজকের পর্বের ব্যক্তিত্বকে। বিগত 50 বছর ধরে তিনি এদেশের বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছেন। অসংখ্য কালজয়ী গানকে কণ্ঠে ধারণ করেছেন তিনি। হ্যাঁ দর্শক, এই মানুষটি আমাদের আজকের ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মোহাম্মদ খুরশিদ আলম। আজকে আমরা আপনার জীবনের গল্প শুনব, কিভাবে আমাদের একজন খুরশিদ আলম হয়ে উঠলেন সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসব। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে। ও দুটি নয়নের স্বপনে চয়নে নিজের যে ভুলে যাই, তুলনা খুঁজে না পাই, আজ মন রাখা হলো দায়। আয় রে আজ মন রাখা হলো দায়। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না ও মা, তোকে আমি ছাড়বো না। তোমরা যারা আমাদের ভাবছো মানুষ কি না, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কি না, আমরা মানুষ ভাগ্য শুধু করলো প্রবঞ্চনা, করলো প্রবঞ্চনা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ খুরশিদ আলমের জন্ম 1946 সালের 1 আগস্ট জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে। যদিও তার জন্ম জয়পুরহাটে, কিন্তু তিনি বেড়ে উঠেছেন পুরানো ঢাকায়। তার বাবা এ.এফ. তসলিম উদ্দিন ও মা মেহেরুন্নেসা। 3 ভাই 2 বোনের মধ্যে তিনি সবার বড়। তার শিক্ষা জীবন শুরু আজিমপুরের ওয়েস্টিন হাই স্কুলে। পরে পড়াশোনা করেছেন নবাবপুর গভর্নমেন্ট হাই স্কুল, কলেজ অফ মিউজিক এবং তৎকালীন সরকারি জগন্নাথ কলেজে। ছোটবেলা থেকেই খুরশিদ আলমের সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল। পরিবারের তেমন কেউ সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন না। চাচা ডাক্তার সাজিদুর রহমান স্বল্প বিস্তর রবীন্দ্রসঙ্গীত গাইতেন, আর চাচার কাছেই সঙ্গীতের হাতেখড়ি খুরশিদ আলমের। স্কুল জীবনে গানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। স্কুল বন্ধুদের অনুপ্রেরণায় তার সঙ্গীতে পদার্পণ। 1961-62 সালে জাতীয় আধুনিক সঙ্গীত প্রতিযোগিতায় এবং 1962-63 সালে জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রথম হন তিনি। সমর দাসের নিকট ও আজাদ রহমানের কাছেও তিনি সঙ্গীতের উপর তালিম নেন। নানান ঘটনার পর মোহাম্মদ খুরশিদ আলম প্রথম প্লেব্যাক করেন 1969 সালে আগন্তুক মুভিতে বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে গানের কথায়। চলচ্চিত্রের সঙ্গীতাঙ্গনে স্থায়ী জায়গা করে নেন তিনি। দরদ মাখা কণ্ঠে গান গেয়ে চলেছেন আজ পর্যন্ত। মা গো মা, ও গো মা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, আজকে না হয় ভালোবাসো, চুমকি চলেছে একা পথে সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। চুমকি চলেছে একা পথে, এই সঙ্গী হলে দোষ কি তাতে। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। তিনি
তিনি 60-এর দশক থেকে বাংলা চলচ্চিত্রের গানকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলা সিনেমার সুবর্ণ সময়ের একজন খ্যাতিমান প্লেব্যাক সিঙ্গার খুরশিদ আলম। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার গানের এক অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠের অধিকারী ছিলেন খুরশিদ আলম। তার দীর্ঘ ক্যারিয়ারে 425টি চলচ্চিত্রে কয়েক হাজার গান গেয়েছেন তিনি। জীবনের বিভিন্ন সময়ে তিনি অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন। খুরশিদ আলম প্রাতিষ্ঠানিক কর্মজীবনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে চাকরি করেছেন। 2002 সালে তিনি ম্যানেজার পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী রিনা আলম, 2 মেয়ে মেহেরিন আলম, মেহনাজ আলম, জামাতা ও এক নাতিকে নিয়ে খুরশিদ আলমের বর্তমান পারিবারিক জীবন। বাংলা গানের সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা গান থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন জীবন্ত কিংবদন্তি শিল্পী মোহাম্মদ খুরশিদ আলম। আমরা আলাপনটি শুরু করব আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে আমাদের বলবেন। আমার বাবারা ছিলেন 4 ভাই 2 বোন। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, 2 চাচা ছিলেন ডাক্তার। আমরা 3 ভাই 2 বোন, তার ভিতরে আমি বড়, আর সেকেন্ড হলো আমার এক ভাই, তারপরে এক বোন, তারপর এক ভাই, তারপর এক বোন। আপনার জন্ম জয়পুরহাটে, কিন্তু শৈশব কৈশোর বেড়ে ওঠা পুরনো ঢাকায়। কেমন ছিল শৈশবের সেই দিনগুলি? আমি জন্মের পরে ঢাকায় আসি, যেটি এখন কাজী আলাউদ্দিন রোড নামে পরিচিত, এবং সব যারা দর্শক দেখছেন তারা এক নামেই চেনেন যে হাজী সাহেবের বিরিয়ানি। এর পিছনে বাড়িটা ছিল একই হোল্ডিং, 70 নম্বর কাজী আলাউদ্দিন রোড। 3টা বাসা ছিল, তো তখন আমাদের বাসা ছিল জেম, রুবি আর হ্যামলেট, এই 3টা স্টোনের নামে ছিল আর কি। তো আমরা জেম হাউসে থাকতাম। তখন ঢাকার ডিস্টেন্স ছিল বুড়িগঙ্গার থেকে রেলওয়ে হসপিটাল পর্যন্ত। এখন রেলওয়ে হসপিটালটা লোকে চিনবে, কিন্তু ফুলবাড়ি যে স্টেশনটা ছিল এটা চিনবে না সবাই, এখন বঙ্গ মার্কেট হয়ে গেছে এটা। দাদার বাসায় আমরা থাকতাম। তো সেইখানে সবাই কেউ ডাক্তারি পড়তো, কেউ হয়তো ইংলিশে, আমার এক মেজর চাচা ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেন, আমার চাচি ডাক্তার ছিলেন, আমার আরেক চাচি বাংলা ডিপার্টমেন্টে পড়তেন। তাই এইখানে সবাই আমাদের বাসার ভিতরে একটাই সুবিধা ছিল যে তখন কিন্তু বোর্ড একটা ছিল, টেক্সট বুক বোর্ড একটা ছিল, মেডিকেল কলেজ একটা ছিল। তা আমাদের গ্রাম থেকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের লোকজন আমার দাদার কাছে আসতেন থাকার জন্য, এবং তাদের ভর্তি হওয়ার জন্যে কিংবা চাকরি খোঁজার জন্য আসেন। তা লোকজন সবসময় আসা যাওয়া করতো। আর আমরা যে জায়গায় ছিলাম এই জায়গায় খুব কনজারভেটিভ জায়গা ছিল, সব হাজী সাহেবদের বাসা ছিল। গান বাজনা তারা একদম পছন্দ করতো না। আর আমার যেটা অসুবিধা ছিল, বাড়ির পাশে ছিল মসজিদ, তো সেইখানে মনে করেন গান প্র্যাকটিস করার একটা অসুবিধা ছিল। কিন্তু মানুষ পারে না আমি বিশ্বাস করি, যদি চেষ্টা করে। আমি দেখতাম কি আমার ওই তখনকার দিনে, এখন তো 5 ইঞ্চি ওয়াল দেয়, তখন ছিল এত বড় চওড়া, প্রদীপ দেওয়ার একটা, হ্যাঁ চুন সিটকি কাদামাটি দিয়ে করতো। তো ওইখানে আমি গলা ঢুকে দিয়ে রাত্রে 12টার পরে গান বাজনা করতাম। সেই গান বাজনা কোনো ছিল না, মানে ওস্তাদ রেখে গান বাজনা না, সেটা পরে আসে। প্রথমে আমি গান গাইতাম পশ্চিমবঙ্গের বাংলা গান বলেন, পাকিস্তানের উর্দু গান বলেন, ভারতের হিন্দি গানগুলি গাইতাম। এগুলো শুনে গাইতাম। আর আমি নবপুর স্কুলে পড়াকালীন অবস্থায় স্কুলের আমাদের টিফিন পিরিয়ডের টাইমে আমি সবসময়, আমাদের স্কুলের অপোজিটে একটা পানের দোকান ছিল। আমার একটা অভ্যাস ছিল যে টিফিন পিরিয়ডটা যখন হতো সেটা বোধহয় হাফ অ্যান আওয়ারের জন্য হতো আর কি। এই হাফ অ্যান আওয়ার আমি গান শুনতাম, রেডিও সিলন। সেই সিলনে হয়তো আপনার লতা মঙ্গেশকরের গান বাজতো, মুকেশ সাহেবের গান বাজতো, রফি সাহেবের গান বাজতো, হেমন্তবাবুর গান বাজতো, এগুলো শুনতাম। এবং ওই দোকানদারটি কনফার্ম ছিলেন যে এই টিফিন পিরিয়ডে এই ছেলেটি আসবে। অন্যেরা খেলাধুলা করতো, যা ওরা হয়তো আরও পড়ালেখা করতো, আমি ওইটা না করে গানের দিকে। আপনি গিয়ে গান শুনতেন। এই যে শৈশব কৈশোর নানাভাবে কাটছিল,
এই সময়টিতে কি কোনো স্বপ্ন ছিল যে বড় হয়ে এটি করতে হবে, ওটি করতে হবে? প্রত্যেকেরই থাকে, হয় ডাক্তার নাইলে ইঞ্জিনিয়ার নাইলে আপনার ব্যারিস্টার, এরকম কিছু হয়। তা আমার অত ইয়ে ছিল না। আমার যেটা ছিল ডিফেন্সে যাওয়ার খুব শখ ছিল, যে কোনো কারণে হোক হয়নি। তো আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। তো সবার ইয়েতে আমি গান বাজনার লাইনে আসতাম। যে সঙ্গীত আপনাকে আজকে আমাদের মোহাম্মদ খুরশিদ আলম বানিয়েছে, এটির শুরুটি কিভাবে হয়েছিল? ওই শুরু বললাম যে 1966 অডিশন দিলাম, পাসও করলাম, কিন্তু শুদ্ধ সমরদা উনি বললেন যে গলাটা খুবই ভালো, কিন্তু তুমি একজনকে অনুকরণ করো। তো আমি বললাম যে হ্যাঁ করি, কারণ আমি সত্যটাকে বলতে ভালোবাসি। উনি বললেন যতদিন ওই শিল্পী থাকবে ততদিন বলবে হ্যাঁ খুরশিদ আলম গান গায় অমুক শিল্পীর মতো। তখন আমাকে বললো তুমি তো কোথায় থাকো? আমি বললাম কাজী আলাউদ্দিন রোডে নাজিরা বাজার থাকি। তো বললো আমি লক্ষ্মীবাজারে থাকি, তো তুমি আসবে। যেটা সবচেয়ে ইয়ে হলো 6টি মাস উনি আমাকে এই যে অনুকরণ করার যে টেন্ডেন্সিটা, এটার থেকে আমাকে মুক্ত করলেন। তো 6টি মাস ওনার কাছে আমি শিখলাম মানে উনি এক সাহা ধরে থাকতেন। প্রথম হয়তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করতে করতে তারপরে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এক সাহা ধরতেন, তারপর আবার রেতে আসতেন। 6টি মাস উনি আমাকে করলেন। তারপর বললেন ওনার বাবা ছিলেন ভালো পিয়ানো টিউন করতেন, উনি বলছেন ছেলেটাকে মেরে ফেলবো, ছেলেটাকে মানুষ করতেছে। তারপরে এইভাবে আমার রেডিওতে আগমন। এবং আমি প্রথম ভাগ্যবান এই জন্য নিজেকে বলি যে আমি প্রথমে এসে আমি বলবো সঙ্গীত জগতের একজন বটবৃক্ষ শুধু আজাদ রহমান সাহেব, ওনার সান্নিধ্যে আমার আসার সৌভাগ্য হয়। এবং বেতারে আমি তৎকালীন কমার্শিয়াল সাবি, যেটা এখন বাণিজ্যিক কার্যক্রম, একই দিনে 2টা গান করি। সম্মানী ছিল 20 টাকা, কিন্তু তখন টাকার চেয়ে ইয়ে ছিল যে আমার গানের কোয়ান্টিটি কত বাড়ে। একদিনে 2টা গান হলো। একটি গান হলো চঞ্চল দুনয়নে বর্ণনা কি খুঁজছো, চম্পানা করবিনা পলাশের গুচ্ছ। এটি গীতিকার ছিলেন প্রয়াত শুদ্ধ জীবনেশ্বর জামার, আর সুরকার ছিলেন আজাদ রহমান সাহেব। আরেকটি গান হলো তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম থাকবো তোমার এমন কথা দিলাম। এটি গীতিকার ছিলেন প্রয়াত সিরাজুল ইসলাম সাহেব, কেরানীগঞ্জে বাড়ি, আর সুরকার ছিলেন আজম। এই তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটি অল ওভার পাকিস্তান, সারা পাকিস্তানে এটা আমাদের এখানে না, এটা ডিসপ্লেন ছিল না বাংলাদেশে, ডিসপ্লেন ছিল পাকিস্তানে। তো এখানে আপনার কলিম সরেবি ভাই আর রোজিলতি বলে একজন ভদ্রমহিলা, তারা লিয়াজো অফিসার ছিলেন। এই মধুমিতার অপোজিটে একটা অফিস ছিল। ওনার যেই গানগুলি নবী ভাইয়ের কিংবা হাদি ভাইয়ের কিংবা তারপর মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, ফারুক ভাই, ফেরদৌসী আপা, আঞ্জুমান আপা, তাদের যে গানগুলি পপুলার হতো ঢাকায়, সেগুলিকে ওনারা চুজ করতেন। এটা করে আবার পাকিস্তানে পাঠান। ওইখান থেকে ডিস্ক হয়ে মার্কেটিংটা ঢাকায় হতো, মানে পুরাই পাকিস্তানে হতো। তা আমার গানটা 1969 অল ওভার পাকিস্তানের সেলে 7 স্ট্যান্ড করে। তারপরে বেতারে যারা কাজ করতেন, কর্মী শাহাবুদ্দিন সাহেব প্রয়াত সুরকার, উনি যদিও বাংলা বলতে পারতেন না, উর্দুতে কথাবার্তা বলতেন, কিন্তু বাংলা গানের অনেক ভালো ভালো গান শুরু করেছেন। তারপরে লতিফ সাহেব, আমরা চাচা বলে ডাকতাম। তারপরে ধীর আলী সাহেব, তারপরে কাদের জামিল সাহেব, খাদেম হোসেন সাহেব, ইনাদের মতো গুণী বটবৃক্ষর মতো একজন তাদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল এবং কাজ করার সৌভাগ্য। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, ওনাদের কাছে যেইটুকু শিখতে পেরেছি আমি, তো ওনাদের কাছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন জিনিস শিখে আজকে আমি মনে করেন সবার দোয়াতে এবং উপরার ইচ্ছায় আজকে আমি খুরশিদ আলম হয়েছি। এটাতে আমার একার কৃতিত্ব না, আমি সবসময় বলি যে সবার কন্ট্রিবিউশন আছে। আপনি 1969 সনে আগন্তুক চলচ্চিত্রে গান গাইবার মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। এই সুযোগটি কিভাবে হয়েছিল? শুরু ওই যে বললাম তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম গানটি অল ওভার পাকিস্তান যখন খুব হিট করলো, তখন ইফতেখার আলম সাহেবের ওয়াইফ বলেন যে তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম যে গান ভদ্রলোকটি তাকে দিয়ে করাতে। তো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আজকে ফার্ম গেটে অনেক এই একটা ক্লিনিক আছে, এখানে আমাদের ইস্ট পাকিস্তান গ্রামোফোন কোম্পানি ছিল। এইটার আপনার পরিচালক ছিলেন খানাতুর রহমান সাহেব, ফেরদৌসী আপা, সানাজ রহমতুল্লাহ, এনারা ছিলেন, সালাউদ্দিন সাহেব ছিলেন। এইখানে আমি যখন প্রথম গান গাইতে যাই, এটা বোধহয় নভেম্বর মাসে, তো বেতারের সব অফিসার গিয়েছিল যে আমাদের খুরশিদ আলম আজকে চলচ্চিত্রে গান গাবে। এটি কিন্তু কল্পনা করা যায়, দে হ্যাভ গট নো ইন্টারেস্ট। আমি খুরশিদ আলম, আমি টেলিভিশন বেতারে গান গাই, ওনাদের কী দরকার, বাট এই ফিলিংসটা তখন ছিল যে একজনকে উৎসাহ দেওয়ার জন্য, একজনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকের অবদান আছে। এবং প্রত্যেকটি অফিসার গিয়েছিল, এখনও তারা কেউ হয়তো মারা গেছেন, কেউ হয়তো বিদেশে থাকেন, 2-1 জন ঢাকায় আসেন। খুরশিদ ভাই, আমরা বেশ খানিকটা সময় এখানে বসে কথা বলছি, সুন্দর একটি পরিবেশে, একটি পার্ক। তো আমরা কিছু সময় হাঁটতে পারি।
অসংখ্য কালজয়ী গান কণ্ঠে ধারণ করছেন। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? মানে আমি সত্য কথা বলি, কালজয়ী গান করেছি কিনা জানি না, সব সুরকার আমাকে দিয়ে চেষ্টা করেছে ভালো গান গাওয়ানোর জন্য, এবং আমি যথাসাধ্য যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য। এবং যারা নায়ক ছিলেন এবং যারা গীতিকার ছিলেন, যারা সুরকার ছিলেন, যন্ত্রশিল্পী ছিলেন, সবাইকে নিয়ে আমরা কাজ করেছি। এবং কতটুকু সার্থক হয়েছে এটি যারা দেখছেন অনুষ্ঠান তারা বিচার করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উপরে আল্লাহ এবং নিচে যারা শ্রোতা দর্শক আছেন এবং ভক্ত আছেন তাদের এগুলি করুণ আর কি, করুণা না দয়া আর কি, যে তারা আজকে আমাকে খুরশিদ আলম বানিয়েছেন। আমার কৃতিত্বটা খুবই নগণ্য আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনাদের সময় হাজারো সীমাবদ্ধতা ছিল, প্রযুক্তিগত সুযোগ সুবিধা ছিল না বললেই চলে, কিন্তু আপনাদের প্রত্যেকটি গানে একটি আলাদা প্রাণ ছিল। বিগত প্রায় 30, 40, 50 বছর আগের গানগুলি শুনলেও এখনও মনে হয় নতুন। কিভাবে আজও এই স্বাদ বিরাজমান? আমি আপনাকে বলি, সেদিন একটি চ্যানেলে রুনালাল্লাহ বলছিল যে আমরা একটা গান করতাম, যে আমরা রাত্রে 9টার সময় স্টার্ট করতাম, ভোরে বেরোতাম। একটি গান যদি কোনো শিল্পী যদি 80 বার কিংবা 90 বার গান গায়, ওই যতবার গায় ততবার ইমপ্রুভমেন্ট করে, বুঝলেন? তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তখন ফ্যাসিলিটিস অনেক কম ছিল। একটি ফোন দিয়ে, একটি হেডফোনে আমরা 2 জন গান করতাম, একটি মাইক্রোফোনে আমরা 3 জন গান করতাম, ছবির গান কিংবা ডুয়েট গান করতাম। প্রত্যেকেরই প্রবণতা ছিল যে গানটাকে কীভাবে হিট করানো যায়। আমি শিল্পী, আমার ছিল কত রকমভাবে এক্সপ্রেশন দেওয়া যায়। যিনি সাউন্ড রেকর্ডিস্ট আছেন উনি চেষ্টা করতেন যে খুরশিদ আলমের ভয়েসকে এবং অর্কেস্ট্রাকে কত সুন্দর করে করা যায়, এবং যন্ত্রীরা চেষ্টা করতেন যত সুন্দরভাবে পিস বাজানো যায়। প্রত্যেকের অবদান ছিল, প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল, যার জন্য মনে করেন তখন কিন্তু পয়সার ব্যাপারটা কেউ চিন্তা করেন, আমি কত পয়সা পাবো কিংবা পেলাম, পুরস্কার পাবো কিংবা পেলাম, এটা চিন্তা ছিল না। একটি ভালো গান করার জন্য প্রচেষ্টা ছিল। এবং যতক্ষণ পর্যন্ত এটা না হতো, বিশেষ করে মনে করেন কিছু সুরকার আছেন যেরকম আলী হোসেন সাহেব। আলী হোসেন সাহেব অত্যন্ত গুণী একজন সুরকার, কিন্তু ওনার একটাই প্রবলেম, যতক্ষণ পর্যন্ত উনি স্যাটিসফাইড না হবে ততক্ষণ পর্যন্ত, এটা হয়তো আমরা 10টায় শুরু করলাম, ভোর 6টা হয়ে গেলো, কিন্তু গান করতে হবে। এই যে একটি গান 50 বার, 60 বার, 70 বার গাওয়া ডেফিনেটলি ভালো। আপনি সঙ্গীতের একজন কিংবদন্তি তুল্য মানুষ হিসেবে আপনাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, আজকে এই সময়ে এসে হৃদয়কে জয় করবার মতো গান কি আমরা পাচ্ছি? যদি না পেয়ে থাকি কেন? কি মনে হয় আপনার কাছে, কি মনে হয়? এটা দুটি কারণ আছে। একটি হলো প্রচুর, আমাদের টাইমে প্রচুর সময় ছিল। একটি গান লিখতে গীতিকার হয়তো 3-4 দিন সময় নিতেন। একটি গান তুলে দেওয়ার জন্য শিল্পীর সঙ্গে হয়তো 2 দিন লাগতো। তারপর রেকর্ডিং করতে হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাগতো, কিংবা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লাগতো। এই সময় এখন দেওয়ার মতো নয়, কারণ এত লাইফ ফাস্ট হয়ে গেছে, কেউ কাউকে সময় দিতে পারে না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, যারা গান লেখেন তাদের মেধা আছে, কিন্তু একটু পড়াশোনাটা আরও ভালো বেশি করলে বোধ হয় আরও ডেপথে যেতে পারে। আর যারা সুর করেন তারা, আমি বলবো যে খারাপ সুর করতেছে এটা আমি কোনোদিনই বলবো না, ভালো সুর করতেছে, কিন্তু সাহিত্যকাল অনেক কম। এইটার রিজন যেটা হলো সেটা হলো যে আমরা খুব অস্থির এখন। আগে গানের সঞ্চারই ছিল, এখন কিন্তু গানের সঞ্চারই নেই, 3টা অন্তরা 4টা অন্তরা। এই যে এত ফাস্ট আমরা চলছি, এটাই কিন্তু সুবিধাও আছে অসুবিধাও আছে। তাহলে কি আমরা বলবো যে আমরা একটি সৃষ্টিহীন সময় পার করছি? আপনি কি বলবেন? ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই মূল্যায়ন হবে আফটার 10 ইয়ার্স আর 15 ইয়ার্স পরে। এই এখন যারা নতুন প্রজন্ম আসছেন, যারা গান গাইছেন, ছেলে হোক মেয়ে হোক, অভিনয় যারা করছেন, তাদের মূল্যায়ন হবে আফটার 10 ইয়ার্স আর 15 ইয়ার্স পরে। আমরা, এটা আমার ব্যক্তিগত, হয়তো নাও মিলতে পারে কারোর সঙ্গে, বাট আমি বিশ্বাস করি তাদের মূল্যায়ন হবে। এবার আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাইবো। আপনার স্ত্রী আছেন, 2 কন্যা আছেন, আপনার পরিবারের আর কেউ কি সঙ্গীতের সঙ্গে যুক্ত আছেন? কেউ গান করে না। আমার স্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে সে আমাকে অনেক সাহায্য করেছে এই পর্যন্ত আসার জন্য, এবং অনেক কষ্ট স্বীকার করেছে। আর মেয়ে আমার 2টি, বড়টার নাম হলো মেহরিন আলম, ছোটটার নাম মেহনাজ আলম। এরা গান পছন্দ করে, কিন্তু গান প্রফেশন হিসেবে নেয়নি। জীবনের এই পর্যায়ে এসে হিসেবের খাতাটি কেমন? কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? অপ্রাপ্তি গানের ব্যাপারে আছে, যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন পর্যন্ত আমি সেরকম কোনো গান গাওয়ার সুযোগ পাইনি যে আমি মারা যাওয়ার পরেও লোকে বলবো যে হ্যাঁ খুরশিদ আলম একটা ভালো গান গেয়েছিল, 1 নম্বর। আর প্রাপ্তি অপ্রাপ্তির ব্যাপারে প্রত্যেকেরই থাকে, প্রত্যেক দেশেই থাকে।
আমাদের দেশে অসুবিধা কোথায় এটা আপনার অনেস্টলি বলি যে আমাদের দেশে যে 2টি পদক দেওয়া হয়, একটি 21শে পদক, একটি স্বাধীনতা পদক। যদি 10 জনকে দেওয়া হয় তার ভিতরে দেখা গেল 4 জনই মারা গেল মরণোত্তর। তো এইটার প্রতি আমার মানে খুব সম্মানের সঙ্গে বলছি যে মরণোত্তর পুরস্কার অন্তত আমাকে যেন না দেয়। জীবনের এই পর্যায়ে আসবার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, অবশ্যই যাদের অবদানের কথা বলতে চান। প্রথমে বলতে হয় আমার ফ্যামিলি, এক নম্বর। আমার ফ্যামিলি যদি সাপোর্ট না করতো, মানে আমার দাদা কিংবা আমার বাবা এটার এগেনস্টে ছিলেন, পরে যে কোনো কারণে হোক আসলেন। তারপর আমার যে চাচা আমাকে এই লাইনে নিয়ে আসছেন, সমর দাস সাহেব, তারপর আমার স্কুল ফ্রেন্ডরা, মিঠু বলে একজন ছেলের নাম বললাম, এরা যদি আমাকে ওই গাইড না করতো, উৎসাহিত না করতো, তাহলে হয়তো আমি এই জায়গায় আসতাম না। আজকে এই প্রজন্মের শিল্পীরা যারা কাজ করছেন বা কাজ করতে চাইছেন, আপনি একজন অগ্রজ হিসেবে, সঙ্গীতের অভিভাবক হিসেবে তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তা আমি নতুন যারা আসেন তাদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে একটা ভালো মনের মানুষ হন আপনি, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, আর সিনসিয়ার হবেন কাজের প্রতি, আর সময়ের মূল্যায়ন করুন। সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ, আজকে এই পর্যায়ে এসে আমাদের দেশটিকে কেমন দেখছেন, কিংবা দেশ নিয়ে আপনি যদি কোনো স্বপ্নের কথা বলতে চান? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং যাকে যেটুকু মূল্যায়ন করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেক কন্ট্রিবিউশন আছে। এককভাবে কেউ কোনো কিছু করেনি, সবাই যাকে আপনাকে যদি আমি মূল্যায়ন না করি, আমি কারো কাছ থেকে আশা করতে পারি না, সম্মান আশা করতে পারি না। আপনাকে যদি সম্মান না করি তাহলে আমিও কারো কাছ থেকে সম্মান আশা করতে পারি। যাই হোক, এই দেশটি অত্যন্ত সহজ সরল একটি দেশ। এখানে আমরা শান্তিতে থাকতে চাই, এবং গান বাজনা যেন আমাদের ভালো হয় সেই দিকে যেন সরকার খেয়াল রাখেন। শুধু সরকারকে বলে লাভ নেই, আমাদেরও প্রত্যেকের কর্তব্য। সরকার এককভাবে সব কিছু পারে না, খালি সরকারের উপরে দেয়। তবে সরকারকে সাজেশন দিতে পারে, যদি সরকার অনুগ্রহপূর্বক সেই সাজেশনটা গ্রহণ করে। আমাদের দেশে বহু ব্যক্তি আছেন যারা ডাইরেক্ট সরকারের সঙ্গে, সরকার মানে হেড অফ দি স্টেটের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাদের আমি বিনয়ের সঙ্গে বলবো যে ওনাকে ভালো পরামর্শ দিন, কীভাবে দেশটাকে উন্নতি করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশ আরও উন্নতি করবে, কারণ আমরা অনেক কষ্টের বিনিময়ে এই একজন লোকের ডাকিয়ে আজকে আমরা এই দেশটি পেয়েছি। তার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার নির্দেশে আজকে এই দেশটি স্বাধীন হয়েছে, এবং ওনার নির্দেশ পালন করেছেন অনেক লোক। ঠিক আছে, এই লোকগুলিকে মূল্যায়ন করা উচিত, অবশ্যই মূল্যায়ন করা উচিত। এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বিটিভিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। আমি বিটিভির মঙ্গল কামনা করি, আর যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদের বলব যে আমার জন্য দোয়া করুন, আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে। এখন 72, আমি চাই যে আগামী আরও 10 বছর যেন সুস্থভাবে থাকতে পারি, এবং আপনাদের আমার গাওয়া পুরনো গানগুলি নতুনভাবে শোনাতে পারি। তবে আমরা বিদায় নেব আপনার গাওয়া অসংখ্য পছন্দের গানের মধ্যে থেকে একটি গান শুনতে শুনতে। আমরা কোন গানটি শুনতে পারি? আমি দর্শকদের বলি যে লালু হুলু ছায়াছবির গানটা, তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, এটা গীতিকার প্রয়াত মাসুদ করিম সাহেব এবং সুরকার শ্রদ্ধ সুবল দাস। অসাধারণ একটি মানবতার গান, মানবিকতার গান। আমরা এই গানটি শুনতে শুনতেই বিদায় নেব। জি।
কষ্ট করি